আমাকে আয়নাঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার, যে অভিজ্ঞতা দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা আমার আছে কিনা, সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা। এবং এখানে আমি 100% আমি রাষ্ট্রের পক্ষে, আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই। আমি ওকে, আপনি জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা। অন্যদিকে অন্যদিকে আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি 3 মাস দেশেই ছিলেন, তারপরে তিনি চলে গেছেন। বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা? আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন? এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন? জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন। ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি 3 মাস দেশে ছিলেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল, বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে। এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক। তারপরে কিছু যারা যখন ফিরে আসলো, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে। এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রেটরস, যারা আসামি যারা আছেন, তারা দেশ ত্যাগ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 মাস পর্যন্ত তিনি ছিলেন। না মানে আহ, আপনার কথা থেকে একটু ব্যারিস্টার ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে, আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে 3 মাস উনি দেশে ছিলেন। অর্থাৎ প্রথম 1 মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন। এটা কিভাবে ব্যাখ্যা করবেন মানে অবস্থা? ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল, অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন, সেটা তারা করেননি। এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো। হুম। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল, তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল, তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। এক্ষেত্রে সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে আপনার করছি। কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন, আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি, কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না, ব্যাপারটা কি এরকম? এটা আমার কাছে ডেফিনিট কোনো ইনফরমেশন নেই। হুম। কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল, সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না, তারা আসলে গ্রেপ্তার হননি। তো সেক্ষেত্রে পিক অ্যান্ড চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে। যেহেতু আমার কাছে ডেফিনিট ইনফরমেশন নেই, আমার হুম। পক্ষে মন্তব্য করাটা কঠিন। হুম। কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে, এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে। আহ, জনাব তাজুল ইসলাম, মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা আমি প্রশ্নটা আর ইলাবোরেট করলাম না। মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি, সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন, বিপরীতে যেই থাক না কেন, এটা একটু উইয়ার্ড কিনা মানে এটা আপনি কিভাবে মানে আহ হ্যান্ডেল করছেন? দেখুন, একেবারেই এই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে হুম। তোলা হচ্ছে, হুম। এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কারণ দেখুন, আমরা আইনজীবী হিসেবে আজকে প্রসিকিউশনে থাকবো, কালকে ডিফেন্সে থাকবো। আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি, কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে, কোনোটা হুম। রেসপন্ডেন্ট সাইডে, কোনোটা পিটিশনার সাইডে। হুম। আইনজীবীর কাজই তাই। হুম। আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান, সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ। একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি, তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি, তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি। এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি। হুম। এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ডিটারমিনেশন দরকার, বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, আমাকে আয়নাঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার, যে অভিজ্ঞতা দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা আমার আছে কিনা, সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা। এবং এখানে আমি 100% আমি রাষ্ট্রের পক্ষে, আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই। আমি ওকে। 100% রাষ্ট্রের পক্ষে। নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে, এখানে জাজেসদের, এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে। আমি একটা সাইড,
ডিফেন্সের আরেকটা সাইড থাকবে, দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেসকে এখানে প্রেজেন্ট করার এইটা চেষ্টা অবশ্য করবে। এটা সেই অবশ্য ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ বেশ আছে কিনা আমি জানি না, কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বেশ ইসলাম, এইটা অবশ্যই একটা খুবই ফাইন লাইন আইন কানুনের, যে আসলে লয়ার একটা একটা পক্ষ কিনা, কারণ অথবা লয়ার আসলে এই পুরা বিচার ব্যবস্থারই অঙ্গ কিনা, সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে, আমরা একসময় নিশ্চয়ই সেটা করব। আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ, সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন, মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি, আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি। হাওয়েভার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে, যে সেটা হচ্ছে যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল, এই 4 মাস কি সেগুলি ডিফ্রিজ, মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না? ৭১-এর যে বিচারগুলো ছিল তার মধ্যে 30টা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে। সেই 30টা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে, আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি ৭১-এর মামলায় ঢুকিয়ে দিলাম। এইরকম ফিশি কিছু মামলা এখানে পেন্ডিং আছে। আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে, অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি, অনেকগুলো তদন্তাধীন, কোনগুলো তদন্ত হয়েছে, বিচারের অপেক্ষায় আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে, এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন। আচ্ছা। আমরা দেখেছি যে এখানে 90 বা 95 বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু, যারা যারা এই বিছানায় শুয়ে যারা বাথরুম করতে হয়, যারা সেই রকম ধরনের লোকদেরকে কোনো ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে। আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে আদালত অবশ্যই যেন তার ডিসক্রিপশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন। এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং গত 16 বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ, গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা। মানে কিন্তু ৭১-এ মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না, মানে আপনার কথা শুনেই বোঝা গেল যে আপনি যা বলবেন সেটাই বললেন, সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন, তাই তো? চলবে না, না না, আদালত তো আদালত স্বাধীনভাবে দেবেন, আমরা চলবে না বলছি না। এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা, যেগুলো বা খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো এটা নয়। এটা কোর্ট যাদের বলার পরে বললে ভালো হইতো মনে হয়, জনাব না না, প্রসিকিউটর। এগুলো হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে তো আমাদের একটা বক্তব্য আছে। আমরা আচ্ছা, যখন প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সিকে সুপারভাইজ করে, আমাদের ওকে। ইনভেস্টিগেটররা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন এগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু কোনো ডিসিশন দেইনি, আমরা নীতিগতভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা ক্রমান্বয়ে প্লেস করছি। দেখেন আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে, ওকে, আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন, সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে। তাই জনাব তাজুল ইসলাম, দুটি বিষয়, এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারিতেও, অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে, এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন, এইটা দেখে আমরা লক্ষণে কি মনে হচ্ছে আপনার, যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান, জনাব তাজুল ইসলাম? আর অভিজ্ঞতার অভাব আছে, সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন। কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড, যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এবং কোন ধরনের ইশারা ইঙ্গিতের বিচার, যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দিবেন, লোকে দেখবে, আমাদের মধ্যে খাতির নাই, এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি। বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে, এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা এই বশংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না। কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যেই বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল, বিচারকরা পদত্যাগ করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। যে আগের সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন, ছাত্র জনতার উপরে গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন, সীমান্তের 10 কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক রায় দিয়েছেন, এমন বিচারকরা ছিল যখন, তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল, তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল। সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা, এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো, কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকার
সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি, এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি। আ- আ- যে পরিস্থিতিতে প্র- তাড়াহুড়া করে যেটা করতে হয়েছে, এখানে ভুল ভ্রান্তি হতে পারে, but কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে আম- কোনো আমি রকমের ঘাটতি দেখছি না। প্রত্যেকে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে।